বিষয়টাকে এইভাবে বুঝবো একটু চার্ট ওয়াইজ। এটা প্র্যাকটিস করবেন, যেটা আমরা আগে জানলাম। এই চার্টটা বানাবেন। এখানে লেখা আছে 1 নম্বর ইভেন্ট, ঘটনা। আমি সহজভাবে লিখেছি। পরিবেশ, নিজের মধ্যে থেকে যে সমস্ত চিন্তাভাবনাগুলো আসছে, মানে কোন জায়গা থেকে আপনার প্রবলেমটা শুরু হচ্ছে লিখে ফেললেন আপনি, পয়েন্ট করে। আবার চিন্তাটা আসতে থাকে, আবার সেই একই চক্রের মধ্যে আমরা পড়ে যাই। এই চক্রের মধ্যে আমরা শুধু ঘুরতে থাকি। এবার আপনি চিন্তা করুন, আপনার মাথায় যে চিন্তাটা আসছে, এই চিন্তাটাকে আমি আগের দিনকে একটা বিষয় বলেছিলাম, বৈধতা। আপনার মাথায় কি এই চিন্তাটা আসছে যে বৈধ চিন্তা, পারফেক্ট, আপনি জানেন 100% সঠিক চিন্তা? যদি চিন্তা হতো তাহলে তো আপনি তার উত্তর খুঁজে বার করতে পারতেন পরের প্রশ্ন উত্তরেতে। এগুলো কিন্তু ওয়ান টাইপ অফ সিবিটি, প্রাথমিক বলা যেতে পারে। এখন আমার কাছে একটা পরিষ্কার নিরপেক্ষ সত্য বেরিয়ে আসবে। আমরা যখনই এখান থেকে এই প্রশ্নগুলো করব না, তখন আমাদের কাছে একটা নিষ্কাশন বেরিয়ে আসবে, আমাদের চিন্তার সত্য না মিথ্যা। আমার কাছে লজিক চলে আসবে। এরপরে বিষয়গুলোকে আমি কিভাবে ডিল করব, অর্থাৎ চিন্তাগুলো অসত্য আমার কাছে ক্লিয়ার, ভিত্তিহীন ক্লিয়ার হয়ে যাবে, অযৌক্তিক এটাও পরিষ্কার হয়ে যাবে, কাল্পনিক এটাও পরিষ্কার, প্রমাণহীন, বৈধতা নেই। এরপর তাহলে আমার এখানেতে ক্লিয়ার হয়ে গেল। পরে কি এই ধরনের চিন্তাকে গুরুত্ব দেওয়া উচিত? ইয়েস অর নো? কি করা উচিত এই মুহূর্তে? যে মুহূর্তে আপনার চিন্তাগুলো চেপে ধরেছে, সেই মুহূর্তে এই অ্যান্সারটা লিখুন, কি করা উচিত। প্রথম এটা কাজ হবে না। যখন কন্টিনিউ লিখতে থাকবেন, কন্টিনিউ দিতে থাকবেন না, লজিক ব্রেন বুঝতে বাধ্য। কারণ মাথায় রাখবেন, আমাদের যখন একাধিক চিন্তা অথবা একটি চিন্তা বারবার আসতে থাকে, তখন আমরা ধীরে ধীরে বিরক্ত হয়ে উঠি। সময় যত কাটতে থাকে, আমাদের মধ্যে অস্থিরতা, বিরক্ততা, ভয়, সন্দেহ ক্রমাগত বাড়তে থাকে। আমাদের ধৈর্য প্রায় তলানিতে এসে পৌঁছয়। মন আমাদের আনন্দগুলোকে স্পর্শ করতে পারে না, চেষ্টা করলেও পারে না। আমরা ছুটে চলি একটু আনন্দের খোঁজে, ভালো লাগার খোঁজে, কিন্তু আমাদের তাড়িয়ে বেড়ায় একটা অজানা ভয়। আমরা বুঝতেই পারি না আমরা অজান্তেই একটি দুষ্টু চক্রের জালে জড়িয়ে পড়েছি। এই চালটা কি? অ্যাংজাইটি, ওসিডি, প্যানিক, আদার্স যে ডিসঅর্ডারগুলো আছে সেগুলো। আজকে আমরা এই বিষয়টা নিয়ে বিস্তারিত জানব। এবং সবথেকে বড় জিনিস হচ্ছে, আজকে আমরা বিভিন্ন বিষয়গুলোকে নিয়ে সুন্দর করে ডিসকাশন করব, যাতে আমরা খুব ভালো করে বুঝতে পারি, যাতে আমরা এর থেকে কি ধরনের সলিউশন বার করতে পারি সেগুলোকে। আজকে আমি অনেকগুলো কাগজ লিখেছি, এইভাবে কখনো ভিডিও করিনি, আজকে করলাম এই কারণেই যাতে আপনারা ভালো করে বিষয়টাকে বুঝতে পারেন। দেখুন, আমাদের ভয় লাগে, অস্থিরতা বাড়ে, সন্দেহ হয়, নিজেকে অসুরক্ষিত মনে করি, রেগে যায়, বিরক্ততা বাড়ে, মাথা ভারী হয়ে যায়, দুর্বল লাগে, এনার্জি পাই না, রাগ ওঠে, আমরা কোনো জায়গায় মন দিতে পারি না, আমাদের বিভিন্ন রকম শারীরিক সিমটমস দেখা দেয়, হজম হয় না ঠিক করে, রাতে ঘুমের ডিস্টার্ব হয়, আমরা ঠিকঠাকভাবে কোনো জায়গায় বেরোতে পারি না, যেতে পারি না, লোকের সঙ্গে কমিউনিকেশান করতে প্রবলেম হয়, আমাদের হাত পা কাঁপে, আমাদের মনে হয় যেন মাথাটা ঘুরে পড়ে যাব, আমাদের মাথা টলতে থাকে, আমাদের যেন মনে হচ্ছে যেন আমাদের হাতের তলো পায়ের তলে জ্বালা করছে, আমাদের একটা আশ্চর্য রকম ফিলিংস হয়, বিরক্ততা লাগে, এবং আমরা ভয় পেতে থাকি দিনের পর দিন। মনে হয় যেন আমাদের একটা বড় কোনো সমস্যা হয়ে গেছে। এছাড়া বিভিন্ন রকম বিষয়গুলোকে নিয়ে আজকে ডিসকাস করব। তো চলুন, আজকে আমাদের ডিসকাশনেতে যে বিষয়গুলো বেসিক্যালি থাকবে সেগুলোকে আমরা জানবো, খুব ভালো করে প্র্যাকটিস করব। এই ভিডিওটা একবার দেখার নয়, বারবার দেখার, প্লিজ বারবার চেষ্টা করবেন দেখার। এবং যে ভিডিওটাতে আজকে যেগুলো শিখবেন আজকের ভিডিওটাতে, সেগুলো কিন্তু প্লিজ, এটা আমার রিকোয়েস্ট, আপনারা কিন্তু প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস যদি না করেন তাহলে কিন্তু ঠিকঠাক হবে না, বিষয়টা বুঝতে পারবেন না। একটি খুব ভালো লাইন আমি পেয়েছিলাম, তো লিখেছি আমি, লাইফ ইজ এ রাইডিং এ সাইকেল, টু কিপ ইউর ব্যালেন্স ইউ মাস্ট কিপ মুভিং। জীবন হলো একটা সাইকেল চালানোর মতো, ভারসাম্য যদি আপনাকে রাখতে হয় তাহলে এটাকে চালিয়ে যেতে হবে, থামালেই কিন্তু আপনি পড়ে যাবেন, এটা মাথায় রাখতে হবে। দ্বিতীয় আর একটা খুব ভালো আমি একটা কোর্স পেয়েছিলাম, এটা আমি লিখে রেখেছি, এ পারসন হু নেভার মেড এ মিস্টেক নেভার ট্রাইড এনিথিং নিউ। যে মানুষ কোনোদিনও ভুল করেনি, সে কোনোদিন নতুন কিছু চেষ্টাই করেনি। এই দুটো কোর্স লিখেছেন কে জানেন? বিখ্যাত একজন সায়েন্টিস্ট, শেক্সপিয়ার। চিন্তা করুন, উনি যে কোর্সগুলো লিখেছেন কত গভীরভাবে ভেবে লিখেছেন। উনি হাজার বার ফেলিওর হয়েছেন, তার জন্য কিন্তু এই কোর্সটা হয়তো লিখেছেন উনি। যে মানুষ চেষ্টা করেনি সে মানুষ ভুল করবে না, কিন্তু যে মানুষ চেষ্টা করবে সে মানুষ ভুল করবে। আপনি যদি চেষ্টা করেন তাহলে আপনি ভুল করবেন, এ নিয়ে কোনো ডাউট নেই, আপনি ভুল করবেনই করবেন। হাজার বার মিস্টেক হতে পারে, বাট সেটা নয়। এই মিস্টেক থেকে আপনি যে অভিজ্ঞতা হবেন সেটাই আপনাকে সামনে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। সো আমাদের মস্তিষ্ক দেখা যায় যে ছোট কোনো চিন্তা যেটা আমাদেরকে পরম আনন্দ দেয়,
আবার দেখা যায় যে ছোট একটা কোনো চিন্তা আমাদের মস্তিষ্কে আসে এবং সেটা বিরাটভাবে দুঃখ দেয়। তো যাই হোক, আমাদের চিন্তাগুলোকে একটু আমরা বুঝি। আমাদের যে চিন্তা যেটা আছে, এখানে দেখুন দুটো ওয়ে দেওয়া আছে। এই দুটো ওয়ে কিরম ধরনের? একটা হচ্ছে ডিজায়ার, মানে ইচ্ছা, আর একটা হচ্ছে এগেনস্ট অফ ডিজায়ার। এখন ডিজায়ার আর এগেনস্ট অফ ডিজায়ার বলতে কি বিষয়টা ভালো করে দেখবেন। ডিজায়ার বলতে বোঝাচ্ছে যে চিন্তাগুলো আমাদের ইচ্ছা অনুসারে আসে, আমাদের মনের যেগুলো ইচ্ছা সেই অনুসারে ঘটনা ঘটছে, দিন চলছে, সমস্ত বিষয় হচ্ছে, তখন আমাদের কোনো প্রবলেম হয় না। আমাদের ইচ্ছা অনুসারে যখন চিন্তাগুলো আসতে থাকে, ঘটনা ঘটতে থাকে, সমস্ত বিষয় এগোয়, তখন আমাদের কোনো প্রবলেম হয় না। কিন্তু যখন এগেনস্ট অফ ডিজায়ার, আমাদের ইচ্ছার বিরুদ্ধে চিন্তা আসে, তখনই আমাদের সমস্যা হয়ে দাঁড়ায়। মানে যে চিন্তাটা আমার আসছে সেটা আমার ইচ্ছাটাকে পূরণ করছে না, ইচ্ছার এগেনস্টে। একটি ছেলে ভাবছে যে আমি পরীক্ষা দিয়েছি, খুব ভালো নম্বর পাবো, তার পাস করার ইচ্ছা, তার ফিলিং হবে গুড। কিন্তু সেই ছেলেটির মাথায় যদি কোনো কারণে চিন্তা আসে, যদি ফেল করে যায়, কিন্তু তার ফিলিং অটোমেটিক্যালি সেকেন্ডের মধ্যে হয়ে যাবে ব্যাড। অর্থাৎ আপনার মাথায় যে চিন্তাটা আসে সেটা কেবলমাত্র চিন্তা, সেটা যদি ডিজায়ারের সঙ্গে ম্যাচ করে তাহলে সেটা কোনো প্রবলেম হচ্ছে না, এগেনস্ট অফ ডিজায়ার গেলে প্রবলেম হচ্ছে। এখন আপনার মাথায় যে চিন্তা আসছে সেটা খারাপ কেন বলছেন আপনি? সে তো আপনাকে কোনো ক্ষতি করেনি। বিষয়টা আমরা জানবো, গুরুত্ব দিয়ে বুঝবো, ভালো করে বুঝুন। কিন্তু যদি আমরা ভাবতে পারি চিন্তাগুলো আসতেই পারে, এগুলো কোনো মারাত্মক বিষয় নয়, এগুলো আমার কেবলমাত্র চিন্তা ভাবনা, এর থেকে বেশি কিচ্ছু নয়, তাহলে ব্যাপারটা কিন্তু রিল্যাক্স মোডে চলে যাব। আমরা যত বিষয়টাকে সহজভাবে বুঝবো এবং নিজেকে বোঝাবো, তত কিন্তু এই যে অ্যাংজাইটি, ওসিডি, প্যানিক, এর যে জাল আছে এর থেকে কিন্তু বেরোতে পারবো। হ্যাঁ, এবং কি আমাদের মস্তিষ্ক সবসময় অনুমান করবে, কল্পনা করবে। আগের দিনকে আমি ভিডিওতে বলেছি, আগের দিনকে যে বইটা নিয়ে আমি ডিসকাস করেছিলাম, আশা করি আপনারা অনেকেই কিনেছেন, পড়বেন, কিন্তু খুব ধীরে ধীরে পড়বেন, ভালো করে বুঝে পড়বেন, না হলে কিন্তু বুঝতে পারবেন না। অল্প অল্প করে পড়বেন, কিন্তু ঠিকঠাক করে পড়বেন। এই ধরনের একটা বই পড়লে আপনার অনেক অভিজ্ঞতা বাড়বে, এইবার ধরনের 10টা বই পড়লে তো অভিজ্ঞতা আরও বাড়বে। তাহলে বিষয়টা কি? মস্তিষ্ক আমাদের অনুমানও করতে পারে, মস্তিষ্ক আমাদের কল্পনাও করতে পারে। তো আপনার মাথায় বা আমার মাথায় যে চিন্তাটা আসছে সেটা কেবলমাত্র আমার অনুমান আর কল্পনা। এই এটাকে যদি আমরা গ্রহণ করি, অ্যাকসেপ্ট করে নিই না, অটোমেটিক্যালি আমাদের মস্তিষ্ক রিল্যাক্স মোডে চলে যায়, যে ঠিক আছে, আসতেই পারে, এর থেকে বড় কিছু নয়। আমরা আরেকটু এখানে এগিয়ে বিষয়টা বুঝি। এখানে কি লেখা আছে? আইডেন্টিফিকেশন ইওর নেগেটিভ থট। দেখুন, আমরা যদি আমাদের চিন্তাগুলোকে আইডেন্টিফাই না করি, বুঝতে যদি না পারি, তাহলে কিন্তু চিন্তাগুলোকে আমরা কি করবো ভেবে পাবো না, আমাদের সে কিন্তু মারাত্মকভাবে আঘাত করবে। চিন্তা এবং ভাবনা প্রথমে তো আমাদের আসে, থট, থিঙ্কিং, সেগুলো আসে, তারপরে ইমোশনের পরিবর্তন হয়। এই বিষয়টা একটা সময় যারা সাইকিয়াট্রিস্ট আছেন তারা ভাবতেন, কিন্তু এই সময় এরপরে আরও একটি তথ্য দেওয়া হয়, তখন বলা হয় যে না, আমাদের থট আর ইমোশন প্রায় একই সাথে চেঞ্জিং হয়। তাহলে কি বিষয়টা হলো, যে আমরা যদি প্রথমটাই ধরে নিই যে আমাদের চিন্তা আসার পরে ইমোশনের পরিবর্তন হচ্ছে, গেস্টাল্ট সাইকোলজিস্টরা এটা বলেছিল যে দুটো একসঙ্গে ঘটে। আমরা সেই তথ্যতে যাচ্ছি না, আমরা ধরে নিচ্ছি যে দুটোই, এটা আসার পরে এটা চেঞ্জ হচ্ছে, অর্থাৎ চিন্তা আসছে, তারপর আপনার ইমোশনের পরিবর্তন ঘটছে। আজকে কিন্তু পুরো বিষয়টাকে আমি বোঝাবো, খুব মনোযোগ দিয়ে বুঝবেন, তাহলে অটোমেটিক্যালি এই যে চিন্তার যে দুশ্চিন্তা হচ্ছে, বাজে চিন্তা আসছে, খারাপ লাগছে, এগুলো কিন্তু আস্তে আস্তে কেটে যাবে। তাহলে কি হচ্ছে, একটার পর একটা ঘটছে। তো চিন্তা ভাবনা অনুভূতিকে লেখা, ফার্স্ট কাজ এটা হচ্ছে আমাদের, এটা হচ্ছে ফার্স্ট কাজ, যে আপনার মাথায় কি চিন্তা ভাবনা আসছে, কি অনুভূতি আসছে, কি লক্ষণ আসছে, সেগুলোকে নোট ডাউন করা। কেন? এগুলো বুঝতে পারবেন পরে। এর ফলে আমাদের নিজেদের মধ্যে একটা সচেতনতা বাড়বে। আমার চিন্তা কি ধরনের আসছে সেটা আমি বুঝতে পারবো, আমার অনুভূতি কি ধরনের আসছে সেটা আমি বুঝতে পারবো, আমি কি ধরনের অনুভব করছি সেটা বুঝতে পারবো, আমার কি ফলাফল আসছে সেটা বুঝতে পারবো, আমার কি সিমটমস হচ্ছে সেটা বুঝতে পারবো। প্রত্যেকটা একটা ডেটা বেস তৈরি হয়ে যাবে আমাদের কাছে, এবং এই ডেটা বেসটা অ্যাকচুয়ালি আমরা ইউজ করতে পারবো। আমার এই ডেটা বেস নেই বলে আমরা কিন্তু বারবার একই চিন্তা করি। এই যে বলি না, বারবার এক চিন্তা করছি, থামছেই না, এটা থামবে না যতক্ষণ না আপনি আপনার চিন্তাগুলোকে খুব ভালো করে আন্ডারস্ট্যান্ড করতে পারবেন, বুঝতে পারবেন। তাহলে এটা হচ্ছে ফার্স্ট কাজ, চিন্তাগুলোকে পার্ট বাই পার্ট লেখা, যে চিন্তা কি আসছে, অনুভূতি কি হচ্ছে, অনুভব কি হচ্ছে আমার,
আমার কি লক্ষণ দেখা যাচ্ছে, তার ফলে আমার কি ঘটছে, এভরিথিং লিখে ফেলা। চিন্তাগুলো আসছে এবং বারবার লেখা। প্রথম দিকে বারবার লিখতে হবে, তারপর আস্তে আস্তে ব্যাপারটা কমে যাবে। আমি কিছু উদাহরণ দিই, এখানে কিছু উদাহরণ লিখেছি। আমার হয়তো কোনো বড় রোগ হয়েছে, হার্ট অ্যাটাক হবে না তো? দেখুন এখানে সব জায়গায় কোশ্চেন মার্ক আসবে। ক্যান্সার হবে না তো? আচ্ছা, সিমটম মেলাতে চাই আমরা, যে এই সিমটমসটা এটা নয় তো, ওই রোগটা নয় তো। একটা সিমটমস মিলে গেলেই ভাবি যে ওই রোগটা হয়ে গেছে। ঠিক হবে তো? কতদিন ঠিক হবে, কতদিন সময় লাগবে, কতদিন মেডিসিন চলবে? আবার অনেকে মেডিসিন খায় না, মেডিসিন ভাবে যে খেলে শরীর খারাপ হবে, ই হবে, তা না হবে, অন্য লোকেদের কাছে মুখে কথা শোনে এবং তারপর মেডিসিন খাওয়া বন্ধ করে দেয়। ডাক্তারবাবু আপনাকে মেডিসিন দিয়েছে খাওয়ার জন্য, উনি ভেবে চিন্তে দিয়েছে, খাবেন, ওনার পরামর্শ ছাড়া বন্ধ করবেন না। দেখুন সবসময় মাথায় রাখবেন যে একটি মেডিসিন যখন আমাদের শরীরে প্রয়োজন থাকে তখন যদি আমরা খাই, সেটা আমাদের কিন্তু খুব উপকারে লাগে। আর যদি প্রয়োজন ছাড়া খাই তখন অপকারে লাগবে। তো ডাক্তারবাবুকে আপনাকে দিয়েছে যে প্রয়োজনেতেই, তো আপনার কেন অপকার হবে? আপনি খান না, আপনি খুব ভালো থাকবেন মেডিসিন খেলে। সবাই ভালো আছে, আর আমরা তুলনা করতে থাকি, আমার দ্বারা কোনো ক্ষতি হবে না তো? আবার সে সন্দেহ, পাপ হচ্ছে না তো? যাদের ধার্মিক অসিটি থাকে তাদের সব থেকে বেশি এটাই চিন্তা আসে। স্থির হতে পারছি না কেন? কি কারণে স্থির হতে পারছি না? অস্থির লাগে কেন? একটা ছোট শিশুও কিন্তু স্থির হতে পারে না। সে কিন্তু ভাবে না, আপনিও ছিলেন, আমিও ছিলাম। ফোকাস নেই, ভুলে যাচ্ছি কেন? এবং ভুলে যাওয়ার পর আমরা মিলাতে থাকি, কোনটা ভুলে গেলাম, কোনটা মনে আছে। এই জালের মধ্যে ঢুকে পড়ি। বিরক্ততার কিছুতেই কমছে না, কেন কমছে না? কিছুই ভালো লাগছে না, কেন ভালো লাগছে না? হাসতে পারছি না, কাজে মন লাগছে না। সমস্ত এই ধরনের প্রশ্নগুলো ঘুরে বেড়ায় আমাদের মাথায়। আমরা এই চক্রটাকে খুব ভালো করে বুঝবো, কিন্তু এই চক্রটাকে বোঝার আগে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, যাদের মানসিক সমস্যা, প্লিজ আপনারা আপনাদের কাছাকাছি যে কোনো একজন মনোরোগ বিশেষজ্ঞকে দেখান, ডাক্তারবাবুকে। ওনার দ্বারা যদি কোনো মেডিসিন দেওয়া হয়ে থাকে তাহলে সেটা খান, রেগুলারলি খাবেন, ঠিকঠাক সময় দেখাবেন, কাছাকাছি কাউন্সিলিং করান। আর আমার একটা রিকোয়েস্ট, প্লিজ হাত জোর করে, যে আমাকে কাইন্ডলি ফোন বা মেসেজ করবেন না। আমি বলেছি যে আমি আর কাউন্সিলিং করি না, ছেড়ে দিয়েছি, প্রায় 5-6 মাস হয়ে গেছে। এবং আমি এটাও বলেছি যে হয়তো পরবর্তী সময় এই নাম্বারটাতে যারা মেসেজ করছে বা ফোন করছে হয়তো যোগাযোগ করতে পারবে না, কারণ সেটা আমি বন্ধ করে দেবো। প্রচুর ফোন আসলে, প্রচুর মেসেজ আসলে আপনি নিজেও বুঝতে পারছেন না যে কি অবস্থা হতে পারে। তো যার ফলে যাই হোক, ওটা পরের ব্যাপার। তো আমি এটা হাত জোর করে রিকোয়েস্ট করলাম যে যাদের বারণ করেছি, বেশ কিছু মানুষজনকে আমি বারণ করেছি, তারা তো প্লিজ ভাই করো না তোমরা ফোন, মানে নইলে আমার বন্ধ ছাড়া কোনো পথ থাকছে না। আমি আগেরবারও বলেছি, মেবি হতে পারে বন্ধও করে দেবো। যাই হোক, আমরা পরের জায়গাটাতে আসি। এই জায়গাটা আরও ইন্টারেস্টিং, ভালো করে বুঝবেন। এখানে দেওয়া আছে একটা দুষ্টু চক্র। এই দুষ্টু চক্রটা কী আপনার সাথে মেলান। চিন্তার যে উত্তরের জালের মধ্যে আমরা ফেসে যাই। প্রথমে একটা চিন্তা ভাবনা আসে, আপনি মেলাবেন, ভালো করে মেলাবেন। প্রথমে একটা চিন্তা ভাবনা আসে, এই চিন্তা ভাবনাটা আসার পরে কি হয়? চিন্তা ভাবনাটা আসার পরে দেখা যায় যে আমাদের ইমোশনের একটা পরিবর্তন ঘটছে। এবার ইমোশনের পরিবর্তন ঘটার সাথে সাথে কি দেখা দেয়? ইমোশনের পরিবর্তন ঘটার সাথে দেখা দেয় যে আমরা কি করি, তার ফাইন্ডিংস, তার সলিউশনটাকে খোঁজার চেষ্টা করি। কি আমার মাথায় যে চিন্তাটা আসছে, সেই চিন্তাটার সঙ্গে ইমোশন চেঞ্জ ঘটলো, এইবারে তার ফাইন্ডিং করতে থাকে, উত্তর খুঁজতে থাকে। আমার ব্রেন উত্তর খুঁজতে থাকে। উত্তর খুঁজতে খুঁজতে কি হয়? নট স্যাটিসফাই। উত্তরটা পাওয়ার পরে আমার মন বলে না 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 না, এটা ঠিক নয়, ঠিক নয়, ঠিক নয়। আবার আমি খানিকক্ষণ বাদে আবার আমি এগেন ফাইন্ড করতে থাকি, উত্তর খুঁজতে থাকি। তার সঠিক উত্তর কি হবে, আমার সমস্যার সমাধান কি হবে। আপনার মাথায় চিন্তাগুলো আসলে তার সমাধান আপনি খুঁজতে থাকছেন। আবার আমরা চিন্তা করতে থাকি, আবার ব্রেন বলে, চিন্তা করার পর উত্তর দেয়, সেই উত্তরটা আমি বলি যে না না না, এটা পারফেক্ট উত্তর হলো না, নট স্যাটিসফাই। এইভাবে কন্টিনিউ এই চক্রটা চলতে থাকে। এরপরে আমাদের ফিয়ার, ইরিটেশন, মানে আমাদের ভয়, বিরক্ততা, রাগ, এগুলো বাড়তে থাকে। যেহেতু ইমোশনাল পরিবর্তন হয়েছে, আমরা রেসলেস হয়ে পড়ি, অস্থির হয়ে পড়ি, উঠে হাঁটাচলা করি, এক জায়গায় থাকতে পারি না, অথবা এক জায়গায় বসে থাকি, যেতে পারি না, কোনো না কোনো একটা প্রবলেম হতে থাকে, ফ্রাস্ট্রেশন, আমরা ভেঙে পড়ি। দেখুন চক্রের মধ্যে চলে আসছে, আমাদের তখন বার্ন আউট হয়ে যায়, উইকনেস দেখা দেয়, আমরা পারি না, তখন ক্লান্ত হয়ে যায়, আমাদের পুরো শরীর ক্লান্ত হয়ে যায়, মুড অফ হয়ে যায়, অ্যাংরি হয়ে যায়, আবার চিন্তাটা আসতে থাকে, আবার সেই একই চক্রের মধ্যে আমরা পড়ে যাই। এই চক্রের মধ্যে আমরা শুধু ঘুরতে থাকি। এবার আপনি চিন্তা করুন, আপনার মাথায় যে চিন্তাটা আসছে, এই চিন্তাটাকে আমি আগের দিনকে একটা বিষয় বলেছিলাম, বৈধতা। আপনার মাথায় কি এই চিন্তাটা আসছে যে বৈধ চিন্তা, পারফেক্ট, আপনি জানেন 100% সঠিক চিন্তা? যদি চিন্তা হতো তাহলে তো আপনি তার উত্তর খুঁজে বার করতে পারতেন, তার উত্তর খুঁজে বার করতে পারেননি। তার মানে এটা বৈধ চিন্তা নয়।
কিন্তু আপনি এটা বৈধ চিন্তা বলে ভাবতে থাকছেন, যার ফলে এই চক্রটা তৈরি হয়েছে। ভালো করে বুঝবেন, এই ট্র্যাপটা তৈরি হয়েছে, এই সার্কেলটা তৈরি হয়েছে, এই একই সার্কেলের মধ্যে আপনি ফেসে যাচ্ছেন, যার ফলে এই সার্কেলটা ভাঙতে হবে এবং এটা ভাঙা সম্ভব। এটা ভাঙা সম্ভব। আমরা কিন্তু ভাবি যে আমার আর কিছু হতে পারে না, ব্যাপারটা এইভাবে ভেবে নিই, কিন্তু না। এক বিখ্যাত মানুষের আমি কথা বলি, কার্ল জং, ইনি হচ্ছেন স্যার ফ্রয়েডের ছাত্র। ইনি একটা কথা বলেছিলেন, এমন কোনো দুশ্চিন্তা নেই যা জীবনকে শেষ করতে পারে, তবে জীবনকে শান্ত করতে না পারাটাই সবচেয়ে বড় দুশ্চিন্তা। মানে আমরা রিল্যাক্স হতে পারি না, এটাই হচ্ছে সবথেকে বড় মুশকিল। যাই হোক, নেক্সট জায়গায় যাই, আরও ভালো কিছু জিনিস জানবেন। চিন্তাভাবনা, অনুভূতি, লক্ষণকে লেখা, যেটা আমরা আগে দেখলাম, নিজেকে সচেতন করার জন্য, নিজেকে বোঝানোর জন্য ওটা লিখতে হবে। কেন আর কি করবো না, যেটা করা যাবে না, কিন্তু কি করব না। প্রথম, চিন্তার সাথে লড়াই করব না। আর কি করব না, চিন্তা বন্ধ করার চেষ্টা করব না, পালানোর চেষ্টা করব না। একই চিন্তাগুলো যেন মানে না আসুক, এটা আমরা কখনো বলবো না। এই চিন্তা বন্ধ হয়ে যাক বলবো না, এই চিন্তাগুলো আমি করতে চাই না বলবো না। আমরা যেটা করব সেটা ইগনোর এবং নিজের কাজেতে লেগে পড়া, এটা আমাদের মেন ফোকাসে থাকবে। আমরা যে ডেটাটা কালেকশান করব, সেই ডেটাটা কিসের জন্য? আমাদের জ্ঞান বাড়াতে, নিজেকে সচেতন করবে, আমাদের সমস্যাকে ধরতে সাহায্য করবে। সমস্যাকে না ধরলে আমরা সমাধান তো করতে পারবো না। অস্থির হব না, আমরা নিজেকে শান্ত রাখবো যে সময়ের সাথে সাথে কিন্তু সমস্যার সমাধান হবে। আমরা বুঝতে পারিনি বলে সমস্যার সমাধান হয়নি। আর কি, চিন্তা, অনুভূতি, লক্ষণ, এগুলো আমরা তথ্য হিসাবে জমা করব। এই বিষয়টা তথ্য হিসাবে জমা না করলে কিন্তু আমরা নিজেকে বোঝাতেই পারবো না, কারণ লজিক ছাড়া ব্রেন কিন্তু বোঝে না। এবার আমরা আস্তে আস্তে জায়গায় আসছি। এখন যাই হোক, যদি আপনারা এটা যখন প্র্যাকটিস করবেন সেই হিসাবেই লেখা। এখন আমাদের লেখা কমপ্লিট, মানে আমাদের যে চিন্তা আসছে সেগুলো লেখা কমপ্লিট। সঠিক প্রশ্ন করতে হবে, যেটাকে চ্যালেঞ্জ বলা হয়। সঠিক প্রশ্ন করতে হবে, যেটা চ্যালেঞ্জ বলা হয়। এটা কি ধরনের প্রশ্ন? লেখার পরে এগুলো আমার অনুমান নাকি বাস্তব, লিখে ফেলুন। একদম বাস্তব হলে আগে ঘটেনি কেন, লিখে ফেলুন। চিন্তাগুলো কি 100% সত্য? আপনি মেলান, আপনার যে চিন্তাটা এসেছে তার সাথে মেলান, এটা কি 100% সত্য? এগুলো কি বৈধ চিন্তা? লিখে ফেলুন ইয়েস অর নো, বা ডেসক্রিপশানেতে যদি 2-4 লাইন লেখেন লিখে ফেলুন। চিন্তার সত্যতা, বৈধতা সম্পর্কে 100% প্রমাণ আছে তো? আপনি যেটা ভাবছেন প্রমাণ থাকলে আগে ঘটেনি কেন, মাথায় রাখবেন। আগের অভিজ্ঞতা কি ছিল? এই চিন্তা, অনুভূতি, লক্ষণ আসার পর আপনার আগে কি হয়েছে, কালকে, তার আগের দিনকে, 1 মাস আগে, 2 মাস আগে চিন্তা বিষয়গুলো আসার পরে আপনার কি ঘটেছে? আপনি যেটা ভেবেছিলেন ঘটবে 100%, সেটা কি ঘটেছে নাকি 0% ঘটেছে? লিখে ফেলুন। কি করা উচিত? আমার এই চিন্তাভাবনা আসছে, কি করা উচিত? এমন সমস্যার কথা অন্য কেউ বললে তাকে আমি কি উত্তর দিতাম, কি করতে বলতাম? লিখে ফেলুন। এটা লিখবেন, লেখার পরে এটাকে ফলো করবেন। কারণ আপনি কি করছেন, আপনি বোকার মতো চিন্তা করছেন। তাহলে এটা বোঝাতে আপনার সুবিধা হবে। আপনি হেসে নেবেন একটু, দরকার লাগলে হেসে নিয়ে ব্যাপারটাকে অ্যাভয়েড করবেন, এটা খুব ইম্পর্টেন্ট, মাথায় রাখবেন। এরপরে আসি পরের প্রশ্ন উত্তরেতে। এগুলো কিন্তু ওয়ান টাইপ অফ সিবিটি, প্রাথমিক বলা যেতে পারে। এখন আমার কাছে একটা পরিষ্কার নিরপেক্ষ সত্য বেরিয়ে আসবে। আমরা যখনই এখান থেকে এই প্রশ্নগুলো করব না, তখন আমাদের কাছে একটা নিষ্কাশন বেরিয়ে আসবে, আমাদের চিন্তার সত্য না মিথ্যে, আমার কাছে লজিক চলে আসবে। এরপরে বিষয়গুলোকে আমি কিভাবে ডিল করব, অর্থাৎ চিন্তাগুলো অসত্য আমার কাছে ক্লিয়ার, ভিত্তিহীন ক্লিয়ার হয়ে যাবে, অযৌক্তিক এটাও পরিষ্কার হয়ে যাবে, কাল্পনিক এটাও পরিষ্কার, প্রমাণহীন, বৈধতা নেই। এরপর তাহলে আমার এখানেতে ক্লিয়ার হয়ে গেল চিন্তা ভাবনাগুলো সম্পর্কে, এগুলো বেসিক নেই, বেস নেই। তখন আমরা এবার আপনারা প্রশ্ন করুন, আমার অনুভূতি পরিবর্তন কি করা প্রয়োজন? এতক্ষণ আপনি টেনশন করছিলেন, ভয় পাচ্ছিলেন, আপনার অনুভূতি পরিবর্তন হচ্ছিল। এবার আপনি প্রশ্ন করুন, এগুলো তো বাস্তবেতে জিরো। এই চিন্তাগুলো আসার পরে আমি যেটা করছি সেটা করা উচিত, অস্থির হওয়া উচিত, না নিজের কাজ করা উচিত? আমার কি অনুভূতি পরিবর্তন করার দরকার, প্রয়োজন? না, নেই, আমার প্রমাণিত। ব্যাপারটা এইভাবে বুঝুন। এতটা ভয় পাওয়া উচিত? আপনি লিখুন ইয়েস অর নো। আপনার কি মনে হচ্ছে? আপনার যেখানেতে ক্ষতির সম্ভাবনা 0%-এরও নিচে, সেখানেতে আপনার ভয় পাওয়া উচিত? ইয়েস অর নো। চিন্তাটাকে লিখুন, চিন্তাটাকে লজিক্যালি ফ্রেমে ভাবুন। দুঃখ পাওয়া উচিত? আপনি যে দুঃখ পাচ্ছেন, এত প্রশ্ন মাথায় ঘুরছে, আর প্রশ্নের উত্তর পাচ্ছেন না কেন? আরে প্রশ্নটাই তো ভুল। এইখানে যে বিষয়টা প্রথমেতে বুঝিয়েছিলাম, যে চিন্তাটা মাথায় আসে, এই চিন্তাটাই তো ভুল। একে যদি আমি বলি কেন এ বলে, আপনি বলুন।
আমকে কেন আম বলে আপনি বলুন, খুঁজে পাবেন না তোর উত্তর। ঠিক সেই রকমই। তাহলে এই উত্তর যেখানে, প্রশ্নই যেখানে ভুল, তার সলিউশন তো হবে না। আপনি হাজার চেষ্টা করে পারবেন না। আপনার বাড়িতে যা সবজি আছে সেইটা দিয়ে আপনি রান্না করতে পারবেন। আপনার বাড়িতে ডিম মাছ মাংস নেই, আপনি যদি বলেন যে না ডিম মাছ মাংস রান্না করবো আজকে, কীভাবে করবেন? সলিউশন হবে না কিন্তু। ঠিক আছে, টেনশন করা উচিত, নিজেকে জিজ্ঞেস করুন ইয়েস আর নো। বিরক্ত হওয়া উচিত, এটা প্র্যাকটিস করবেন, রোজ লিখবেন এইভাবে। বিরক্ত হওয়া উচিত, ইয়েস আর নো। হতাশ হওয়া উচিত না, এখানে হতাশ বানান ভুল লিখেছি, যাই হোক বহুত দিন বাদে এইভাবে বাংলাতে লিখেছি আমি। আবার কি এরপরে কি এই ধরনের চিন্তাকে গুরুত্ব দেওয়া উচিত, ইয়েস আর নো। কি করা উচিত এই মুহূর্তে, যে মুহূর্তে আপনার চিন্তাগুলো চেপে ধরেছে সেই মুহূর্তে এই অ্যান্সারটা লিখুন, কি করা উচিত। প্রথম এটা কাজ হবে না, যখন কন্টিনিউ লিখতে থাকবেন, কন্টিনিউ দিতে থাকবেন না, লজিক ব্রেন বুঝতে বাধ্য। কারণ মাথায় রাখবেন, আমি আগেও একটা কথা বলেছিলাম, আমাদের সাবকনশাস মাইন্ড দ্বারা কোনো বিষয় যদি বারবার দেওয়া হয় সাবকনশাস মাইন্ডকে, তাহলে সে গ্রহণ করতে বাধ্য, সে ভুল হোক বা ঠিক হোক। আর গ্রহণ করার পরে সে কিন্তু ভুলবে না, এটা মাথায় রাখবেন। এই চিন্তা, এই অনুভূতি এতটাই ভয়ঙ্কর না, একদম না, ভয়ঙ্কর নয়, আমি ভয় পাচ্ছি, এটাকে নিজেকে বলুন। এগুলো দীর্ঘদিন ভয় এবং সন্দেহ, টেনশনের ফলাফল। বাস্তবেই তো আপনি দীর্ঘদিন ধরে নিজেকে ভয় দেখিয়েছেন, টেনশন করেছেন, সন্দেহ করেছেন, তার তো ফলাফল আসবেই, তাই না? ছোট থেকে একটি বাচ্চাকে যদি ভয় দেখানো হয়, সে ভীতু তৈরি হবে, আপনি ভীতু হয়ে গেছেন। এটা সেই দুষ্টু চক্কর যেটা ভাঙতে আমি সক্ষম হবই। আমাকে শুধু নিজের কাজেতে মনোযোগ দিতে হবে, কী করতে হবে এটা জানতে হবে, আর নিজের দৈনিক কাজগুলোকে আমায় ঠিক করে করতে হবে। আমি এটা খুব সহজভাবে আলোচনা করার চেষ্টা করছি। বিষয়টা আপনারা কাছাকাছি কাউন্সিলিং করালে দেখবেন যে বিষয়টা আরও ভালো করে আপনাদের সঙ্গে যখন ডিসকাস হবে ভালো করে বুঝতে পারবেন। একটু যুক্তি দিন, সত্যতাকে বেছে নিন, অসত্যতার সাথে থাকবেন না। সত্য সবসময় আপনার কাছেও যা, আমার কাছেও তাই, পৃথিবীর প্রত্যেকটা মানুষের কাছে তাই। এবার আমরা একটুখানি লজিক্যালি ব্যাপারটা ভাবি। চিন্তাগুলোকে সব তো লেখা সম্ভব না, বেশ কিছু চিন্তা আমি লিখেছি, সেগুলো আমি পড়ছি, ভালো করে বুঝবেন। আমার হার্ট অ্যাটাকের সমস্যা হয়েছে, মানে আমার হার্ট অ্যাটাক হতে পারে, এটা আমার মনে হচ্ছে। আচ্ছা, আমার যে হার্ট অ্যাটাক হচ্ছে এটা মনে হচ্ছে, তার প্রুফ কোথায় আছে? বা আমার হার্ট অ্যাটাক হবে মনে হচ্ছে, তার প্রুফ কোথায় আছে? আমার তো রিপোর্ট সব নর্মাল। লিখে ফেলুন ঠিক এইভাবে। অনুমান করছি না তো, 100% ঘটবেই তো, আগে ঘটেনি কেন? আমি কি প্রমাণ ছাড়া ভাবছি? ভাবুন, লিখুন, ঠিক এইভাবে লজিক দিন। অন্যর জীবন খুশির, আমার জীবন দুঃখের, লজিক দিন নিজেকে। এটা আপনার চিন্তা, আপনি তুলনা করছেন, তুলনা করলেই কিন্তু মন খারাপ হয়ে যাবে যে কোনো মানুষের। কালকের সাথে আজকে তুলনা করলেও মন খারাপ হয়ে যাবে। আমি কি 100% শিওর অন্য মানুষের জীবনে সত্যি কোনো সমস্যা নেই? আপনি কি শিওর অন্য মানুষের জীবনে সমস্যা নেই, আপনার জীবনে সমস্যা? তাহলে যে মানুষটার আজকে ক্যান্সার ধরা পড়েছে তার জীবনে কী অবস্থা ভাবুন। ক্যান্সার ধরা পড়েছে, আপনার কিছুই হয়নি, তাতেও আপনি ভয় পাচ্ছেন। হার্ট অ্যাটাকের চিন্তা আসা আর হার্ট অ্যাটাক হওয়া দুটো আলাদা জিনিস। জীবন বেকার হয়ে যাওয়ার যায় না। আমার দুদিনের বা দু মাস মন খারাপ থাকলে টাকাটা মানে আমার জীবনটা শেষ হয়ে যাওয়া নয়, এটা মাথায় রাখতে হবে। আমি তাকে দেখে অনুমান করছি না তো যে তার সে জীবনেতে খুশি আছে, আমি খুশি নেই, আমি তুলনা করছি। অ্যাকচুয়ালি তুলনা করলেই সমস্যা হবে। আচ্ছা, যে মানুষটা আইসিইউতে ভর্তি আছে তাহলে সে কেমন আছে আপনি ভাবুন একবার। যার সদ্য গুরুতর ক্যান্সার ধরা পড়েছে, তার অবস্থাটা কীরকম? তাহলে আপনি ভাবছেন আপনি জীবনে সবথেকে বড় জায়গা আছে, প্রবলেম আছে। না, এটা আপনার দুষ্টু চক্রের ফাঁদ। আপনি অ্যাকচুয়ালি ভালো আছেন। আমি ভালো আছি বলুন, আমি ভালো আছি বলুন। আমি খুব বিরক্ত অনুভব করছি, অস্থির অনুভব করছি। এটা কি আমি প্রথম অনুভব করছি? অন্য মানুষের হয় না, আগে কখনো অনুভব করিনি। একটি শিশুর হাত থেকে মোবাইল ছেড়ে নিয়ে নিলে অথবা কোনো একটা খেলনা নিয়ে নিলে সে কী হয়? কান্না করে, বিরক্ত হয়ে যায়, রেগে যায়, চিল্লাতে শুরু করে, রাস্তায় শুয়ে পড়ে কিছু ছেলেপুলে। তাহলে তারাও বিরক্ত হচ্ছে, ছোট থেকে বিরক্ত হওয়া অভ্যাস। আচ্ছা, বিরক্ত কি কোনো রোগ নাকি? বুঝুন এটা। রেগে যাওয়াটা বাজে জিনিস, আমি বলবো না। রেগে যাওয়াটা এক ধরনের ডিসঅর্ডার, অতিরিক্ত রাগাটা। কিন্তু বিরক্ততা না, কোনো ডিসিজ নয় তো। আপনি কেন ঘাবড়াচ্ছেন? আমাকে কেউ যদি বলে বিরক্ত আমি, আমার উত্তর কি হবে? আপনাকে কেউ এসে জিজ্ঞেস করলো যে ভাই আমি খুব বিরক্ত হয়ে যাচ্ছি, অস্থির হয়ে যাচ্ছি, ভালো লাগছে না মনটা, কি হবে? তাকে কি বলবেন? আপনি চিন্তা করুন, লিখুন, এইটা বলবো, আপনি সেটা করুন। সিদ্ধান্ত, আমার কি করা উচিত তার সিদ্ধান্ত নেওয়া উচিত। এবার নেওয়ার পরে কিন্তু আপনাকে অ্যাকশান নিতে হবে, লিখতে হবে এটাকে। লেখার পরে একটা করে অ্যাকশান নিতে হবে। আপনার যাওয়া উচিত, ঘোরা উচিত, হাসা উচিত, মেশা উচিত, চিন্তাগুলোকে গুরুত্ব না দেওয়া উচিত। লিখে আপনি সেইভাবে অ্যাক্টিভিটি করবেন। অ্যাক্টিভিটি না করলে কিন্তু কোনো কাজ হবে না, আমি আবার বলছি।
আমি যদি ফেল করি, অনেকেই চিন্তা করে আমি যদি ফেল করি, আমি কি এতটাই বাজে এক্সাম দিয়েছি যে ফেল করব, নাকি অনুমান করছি, ভয় পাচ্ছি, তাই না? রেজাল্ট কি আমার হাতে আছে? নেই। যখন বেরোবে সময় আসবে দেখা যাবে, তারপরে সিদ্ধান্ত নেব। ফেল করেছি আবার আমি পড়বো, চিন্তা করে তো লাভ নেই। সমস্যার সমাধান তো অবশ্যই আছে। আমার জীবন কেবল সমস্যা, সমস্যা শেষ হচ্ছে না। আমি কি জানি অন্যের জীবনে সমস্যা নেই? লজিক দিন। কেউ বলছে আমার কোনো সমস্যাই নেই, এমন কোনো মানুষকে চেনেন যে একজন বলেছে যে আমার জীবনে কোনো সমস্যাই নেই? আপনি চিনলে বলবেন কমেন্টে। আমি কি অন্যকে দেখে কল্পনা করে বলছি? এইটাই বলছেন আপনি। আপনি অন্যকে কল্পনা করছেন। আপনার তো অন্যকে দেখে কল্পনা করার সেই ক্ষমতা আপনাকে দেয়নি ওপরওয়ালা। আপনি তাকে বলে দেবেন ভালো আছেন না খারাপ আছেন, এটা হয় না। ভালো জামা পরলেই ভালো আছে এটা হতে পারে না, ঠিক আছে? আমার আগেও সমস্যা ছিল, এখনও আছে, ভবিষ্যতেও থাকবে, এমনটা নয় কি আগে আমার সমস্যা ছিল না এখনই সমস্যা এসেছে। সমস্যা সময়ের সাথে সাথে কমে। সমস্ত সমস্যার নির্দিষ্ট সমাধানের সময় আছে। আমার মতো সমস্যা কি অন্য কেউ সমাধান করছে না? আমার মতো সমস্যা তো নিশ্চয়ই কেউ আছে, সেও তো সমাধান করছে। তাহলে আমি চেষ্টা করলে পারবো না কেন? 100% হবে। বুক চাপ হয়ে আছে, হার্ট অ্যাটাক হবে না তো? বিপি বাড়ছে না তো? আমার অভিজ্ঞতা কি বলছে? কতবার এটা ঘটেছে, ভেবেছি 100% হয়ে যাবে। আপনার রিপোর্ট তো ওকে। আমার সমস্যা আছে বলে আমি টেনশান করছি না তো? এইটাই হচ্ছে, আপনার সমস্যা আছে এটা ভাবছেন এবং সেটা নিয়ে আপনি টেনশান করছেন। হার্ট অ্যাটাকের চিন্তা আসা আর হার্ট অ্যাটাক হয় এক বিষয়। লিখুন, এইভাবে লিখুন, লজিক দিন। ভয় টেনশান যারা করছে তাদের এমন একটু অনুভব হয়, এর থেকে বেশি কিছু না। যারা ভয় টেনশন করে, আপনি ভয় টেনশন করছেন, এমন একটু অনুভব হয়, এটা বড় কিছু না, এটা কিছুক্ষণ বাদে কমে যাবে। এইভাবে ভাবুন, আমি জানি বিষয়গুলো। বিষয়টাকে এইভাবে বুঝবো একটু চার্ট ওয়াইজ। এটা প্র্যাকটিস করবেন, যেটা আমরা আগে জানলাম। এই চার্টটা বানাবেন। এখানে লেখা আছে 1 নম্বর ইভেন্ট, ঘটনা। আমি সহজভাবে লিখেছি। পরিবেশ, নিজের মধ্যে থেকে যে সমস্ত চিন্তা ভাবনাগুলো আসছে, মানে কোন জায়গা থেকে আপনার প্রবলেমটা শুরু হচ্ছে লিখে ফেললেন, আপনি পয়েন্ট করে নিলেন। তারপরে কি? নলেজ, জ্ঞান, নিজেকে সচেতন করা, যে আমি যে চিন্তাটা আসছে আমি ধরতে পারছি তো, আবার তো কি কি চিন্তা আসছে সেগুলো লেখা। এই চিন্তা আসছে, অমুক অমুক চিন্তা আসছে। কোন ঘটনা থেকে শুরু হলো, কোন ইভেন্ট, আমার মনের মধ্যে কোনো চিন্তা হতে পারে, বাইরের কোনো ঘটনা হতে পারে, কেউ হার্ট অ্যাটাক করেছে শুনলাম, তারপরে শুরু হলো। আর কি? চিন্তা, আবেগ, লক্ষণ যা যা হচ্ছে এখানেতে আপনি আপনার যা যা চিন্তাগুলো আসে, এখানে চিন্তাগুলো যেগুলো আসে সেগুলো লিখবেন। এখানে শুধু চিন্তাটা কি কি লিখবেন, চিন্তাগুলো কি কি আসে, কি ধরনের ভাবনা চিন্তাগুলো আসছে আপনার এখানেতে লিখবেন। এগুলো আসার পরে আপনার সাইকোলজিক্যালি, আপনার ফিজিক্যালি, শারীরিকভাবে আপনি কীভাবে পরিবর্তন করছেন, এটা হচ্ছে পরিণাম, কনসিকুয়েন্স। হ্যাঁ, কনসিকুয়েন্স লিখবেন। কিভাবে আপনি সাইকোলজিক্যালি পরিবর্তন করছেন, ইমোশনালি পরিবর্তন হচ্ছে, বিহেভিয়ারের পরিবর্তন হচ্ছে, সেটা লিখবেন। কিরম ধরনের, যে আপনার একটা চিন্তা আসার পরে সাইকোলজিক্যালি কি চিন্তা হলো, মানে আপনি সেই বিষয়টা নিয়ে ভাবতে থাকলেন, এরপরে কি হলো, ফিজিক্যালি চেঞ্জ হলো, আপনার বুকটা মনে হচ্ছে চাপ হয়ে আছে, হাতটা মনে হচ্ছে যেন কাঁপছে, এটা ফিজিক্যালি হলো। ইমোশনালি কি হলো, আপনি দুঃখ পাচ্ছেন, ভয় পাচ্ছেন, টেনশন হচ্ছে, আপনার বিরক্ত হয়ে যাচ্ছে, আপনি বসতে পারছেন না। বিহেভিয়ার কি করছেন, উঠে হাঁটাচলা করছেন, রেসলেস হয়ে গেছেন, লোককে বলছেন কি হবে কি হবে, আপনি তারপরে কি কি করছেন লিখে ফেললেন এখানে। এটা বোঝার পরে এবার চ্যালেঞ্জ করুন। চ্যালেঞ্জ যখনই করবেন না, তখনই অ্যাকচুয়ালি আপনি বাস্তবতার নিকটে চলে যাবেন। চ্যালেঞ্জ করার পর আপনি সময় দিন, 20 মিনিট, 30 মিনিট, 1 ঘন্টা, একদিন আপনি লিখুন এটা আমি সময় দিয়েছি, কি ঘটনা ঘটলো। এই ঘটনাটা ঘটার পর, আজকে ধরুন কথা বলছি 20 তারিখ, 20 তারিখে চিন্তা ভাবনাটা এসেছে, আপনি 21 তারিখে এখানেতে কি ঘটনাটা ঘটলো আপনি এখানে লিখুন। এত কিছু যে হলো তার থেকে কি বুঝলেন লিখুন। এই চিন্তাগুলো কোনো মূল্য আছে নাকি মূল্যহীন চিন্তা। 0% চিন্তার আগে আপনি 100 বসিয়ে দিয়ে 100% করছেন। কি করছেন? এই চারটা যখন ক্লিয়ার হয়ে যাবে না, তখন আপনি অটোমেটিক্যালি এর থেকে দেখবেন ধীরে ধীরে বেরোচ্ছেন। এটা পর কমপ্লিট করবেন, ঠিক করে বুঝবেন, ঠিক করে নিজেকে বোঝাবেন, স্টেপ বাই স্টেপ নিজেকে লজিক দেবেন। আর যদি পারেন বইগুলো পড়বেন। আর এটাও একটা ইম্পর্টেন্ট জায়গা। দেখুন, আমরা একটা ব্যাড ফিলিংসের একটা চক্র তৈরি করেছি। এটার থেকে আমাকে গুড ফিলিংসের চক্র করতে হবে। ব্যাড ফিলিংস যাদের হচ্ছে, চিন্তাগুলো আসছে, তারা কি দিনের 90% সময় কি করছে, এই চিন্তাগুলোকে নিয়ে ভাবছে। কিন্তু যদি তার জায়গায় আমি 90% সময় আমার কাজের চিন্তাগুলোকে নিয়ে ভাবতে পারি, আমি কাজ করতে থাকি, তাহলে কি হবে, এই চিন্তাগুলো একটা সময় অফ হয়ে যাবে। এগুলোকে আমি গুরুত্ব দেওয়া বন্ধ করে দিচ্ছি, আর এগুলোকে গুরুত্ব দেওয়া শুরু করছি। তখন ওয়াই চিন্তা, অর্থাৎ গুড চিন্তাগুলো স্টার্ট হবে আস্তে আস্তে। অটোমেটিক্যালি সেই চিন্তাগুলো আমার কিন্তু চক্র তৈরি করবে, তখন ভালো চিন্তাই আমার আসবে। আলাদা করে কোনো পজিটিভ চিন্তা আলাদা করে নিয়ে আসা যায় না, এটাই প্র্যাকটিস। আপনি ঠিকঠাকভাবে যদি
দিতে পারেন লজিক, তাহলে জায়গায় চলে আসবেন। আর একটা ইম্পর্টেন্ট জায়গা, আপনাকে ডিসিশন নিতে হবে এবং অ্যাকশান নিতে হবে। কিরম ধরনের? ব্যায়াম করা, যোগা করা, প্রাণায়াম করা, নোট ইউর প্রবলেম, পুরো লিখে ফেলা, তার সলিউশন লিখে ফেলা, যেটা আমি দেখালাম চার্ট ওয়াইজ। মোর সোশ্যালাইজেশন, প্রচুর লোকের সাথে কথা বলুন, একদম মানে 30 মিনিট সেট করে নিন যে আমি হাসাবই। ইগনোর করুন চিন্তাভাবনাগুলোকে, সমস্যাগুলোকে ইগনোর করুন, এত গুরুত্ব দেবেন না। আর কি, নিজের একটা শিডিউল করুন, একদম নির্দিষ্ট টাইমে যে কাজটা করা সেই কাজটা করবেন। রিড বুক। থ্যাংক ইউ ভেরি মাচ। নেক্সট আবার একটা বিষয় নিয়ে কথা হবে। থ্যাংক ইউ।